সিক্স। আচ্ছা আমার একটা কথা বলো তো, এই বইটা কার? বই নিয়ে যাও। তোমার খাতা কি হয়েছে? আচ্ছা 208 পাতার কি সব কটা অঙ্ক আমি করে দিয়েছিলাম? তাহলে আগে সেটা করি। 208 পাতায় দেখো আছে হচ্ছে, হ্যাঁ 208 পাতায় দেখো নিচে করে 18.1 আছে। এখানে যেটা বলেছে সেটা হচ্ছে যে সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা কিনা দেখি, আর পূর্ণবর্গ সংখ্যা যেগুলো হচ্ছে না তাদের থেকে সবথেকে কম কোন অখণ্ড সংখ্যা দিয়ে ভাগ করলে বা গুণ করলে সেটা পূর্ণবর্গ হবে, তাই তো? তাহলে এখানে কোনটা কোনটা করে দিচ্ছি? এ মানে 108 করে দিচ্ছি, বাকিগুলো করে দিই, তাই না? তাহলে বি থেকে শুরু করি। হ্যাঁ 64। আচ্ছা 64 মানে কত স্কয়ার কে পারবে বলতে? 64 8 স্কয়ার। আচ্ছা যারা পারছো না ভেঙে নেবে। 64 কে 2 দিয়ে ভাঙো কত হবে? 32। 2 দিয়ে ভাঙো কত হবে? 16। 2 দিয়ে ভাঙো 8 হবে। 2 দিয়ে ভাঙো 4 হবে। 2 দিয়ে ভাঙো 2 হবে। কত দিন পেলাম? স্যার যারা পারবে তারা এমনি করবে। যারা পারবে তারা এমনি করবে না, তারা ভেঙেই করবে। আচ্ছা তাহলে এখানে কটা 2 হলো? হ্যাঁ 6টা। ঠিক। একটা জোড়া, দুটো জোড়া, তিনটে জোড়া। তাহলে সবকিছু আমরা জোড়া জোড়া আছে স্কয়ার স্কয়ার আকারেই লিখবো। তিনটে। তাহলে এখানে কি একলা পড়ে আছে? যে একলা পড়ে নাই, তাহলে এটা কিন্তু লিখবো কি পূর্ণবর্গ সংখ্যা। এটা সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা। স্যার ঠিক হলো রাইট দেব? অবশ্যই। ঠিক আছে। যারা করে আনবে বরাবর তো। স্যার হয়ে গেছে। আচ্ছা বিয়ে হলো সি এরটা 162 ভাঙতে শুরু করে 162 কে 2 দিয়ে ভাঙলে কত হবে? বলো 2 দিয়ে ভাঙলে কত হবে? 8 আর ওখানে 8 দুগুণে 16, 8 এ 2 1 2। 3 দিয়ে ভাঙলে কত হবে? 3 দিয়ে ভাঙলে 28 3 দিয়ে ভাঙলে 9 3 দিয়ে ভাঙলে 2 দেখেছি 3। একবারে। তাহলে দেখো দুটো 3 দুটো 3 একটা 2, তাহলে পেলাম কত? 162 মানে হচ্ছে দেখো 3 3, তাহলে 3 এর স্কয়ার। আচ্ছা ওটা 16 লিখে দিলে 6 লিখে দিলে এটা শুরু এইটা 2, তাহলে আমরা তো 3 দিয়ে হয়ে গেছে প্রথম থেকে। মৌলিক সংখ্যা দিয়ে ভাঙতে হয় বলে বলে আমার মুখ ব্যথা হয়ে গেল, তাও তোমরা শুনবা না কানে, তাই না? বহুবার বলেছি উৎপাদকে যখনই ভাঙবো মৌলিক সংখ্যা দিয়ে ভাঙবো, কিন্তু না শুনবো না আমরা কথা, আমরা মানবো না, আমরা আমাদের মতো চলবো, অঙ্ক ভুল করে আসবো তার দোষ। এদিকে বলে বলে আমার মুখ ব্যথা হয়ে গেছে, যখনই ভাঙবো মৌলিক দিয়ে ভাঙবো। আচ্ছা এবার বলো, বলে বলো। স্যার আমার কোনো একটা সংখ্যা 3 দিয়েও ভাঙা যাচ্ছে 5 দিয়ে ভাঙা যাচ্ছে, 5 দিয়ে ভাঙলে অসুবিধা হবে? আজকে মৌলিক না যৌগিক? মৌলিক দিয়ে ভাঙছো তো, তাহলে কোনো প্রবলেম নেই। আমার তো কি আমার মনে হয় কি আগে ছোট তুমি সংখ্যা না এমন ছোট সংখ্যাতে তোমার ছোটবেলায় যে শিখেছে ভুলই শিখেছে, স্যার অথবা তোমরা তখন বুঝতে না বলে সেভাবে শিখিয়েছে যে মৌলিক সংখ্যা তো মেইনলি ছোটবেলা থেকে 2 দিয়ে আর 5 6 দিয়ে ভাঙছে, 5 দিয়ে ভাঙছে। এখন ছোট সংখ্যা দিয়ে বলেছে কারণ তার বড় সংখ্যা অনেকে ভাগ পারতো না, কিন্তু মধ্যে কথা হচ্ছে যা কিছু ভাঙবো কি দিয়ে ভাঙবো? মৌলিক সংখ্যা। তুই বড় যত বড় মৌলিক হয় তত দিয়েই ভাঙবো। 3 দিয়ে গেলে আমরা 3 দিয়ে স্যার আমার জানেন অঙ্ক 20 হতো, কিন্তু আমাদের স্যার কিন্তু আপনার নিয়মে করেছে অঙ্ক ওই কাটাকুটির অঙ্ক হয় কিন্তু বরাবর হয় না, সেই অঙ্কটা কেটে দিয়েছে, উত্তর ঠিকই বের একটা 2 100 থাকতো আপনার নিয়মে করেছে। আচ্ছা আমাকে বলো এই অঙ্কটার ক্ষেত্রে 1 লাখ পড়ে আছে 2, তাহলে আমরা উত্তরে কি লিখবো? 162 কে 2 দিয়ে গুণ বা ভাগ করলে এই কথা না, পূর্ণবর্গ সংখ্যা হবে। এটি পূর্ণবর্গ হবে। চাই নিয়েছি কিন্তু আমার 81 দাদা দাদা তুমি কি লিখেছো? 3 দিয়ে করেছে তো সবকটা। 162 3 দিয়ে যায়, হ্যাঁ যায়। ঠিকই আছে এরকম তো না না ভুল আছে। 162 ওই তো মানে এই যে 162 কোনোদিন স্কয়ার হয় না। হ্যাঁ 3 3 কে 9 হয়, 3 দুগুণে 6 হবে। 10 3 দুগুণে 6 কি? ওটা ওকে দেখাচ্ছি। আচ্ছা হয়ে গেছে। সি এর পরে টি, এদিকে লক্ষ্য করে দেখো। 81 আছে। আচ্ছা টি এ আছে 81। 81 হচ্ছে 9 স্কয়ার।
হ্যাঁ 9 স্কোয়ার হয় 3 27 আবার 3 নং 27 3 তিরিশে 9 তাহলে দেখো 3 স্কয়ার হবে দুটো 3 স্কোয়ার ইনটু 3 বাড়তি স্কোয়ার সংখ্যা থাকবে না তাই তো বাচ্চা সংখ্যা নেই, তাহলে এটা কি লিখবো সংখ্যা একদম পূর্ণ হ্যাঁ, বর্গ এবার সংখ্যা। আমি আপনাদেরকে শর্টকাটে লিখে দেবো। আমার বাড়িতে তো বেশি হবে। ও দাদা আবার 2 দিয়ে কিংবা দাঁড়া লিখে হবে ওই যে আপনি কিছু যদি শর্টকাটে লিখে দিয়েছেন, হ্যাঁ বলো আপনি কতগুলো শর্টকাটে লিখে দিয়েছেন, আপনি পাশে থেকে দুই দিয়ে ভাগ করুন করে পুরো বর্গ হবে, আর আপনি ভালো ভালো লিখে দিয়েছেন। বেশি লিখেছো ছোট ঠিক আছে, 162 সংখ্যা লিখে আপনি দিয়ে ভাগ অথবা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। হ্যাঁ, লিখেছি, আমি লিখেছি। লিখে দেবে কত বড় করে লিখেছি। আচ্ছা এইটুকু যা যা করে আনানে টুকে নাও। আমি লিখেছি শর্টকাটে। আর রাতুল বারান্দায় যে বসে আছো হাঁ হুঁ তো কিছু করো না, তা অঙ্ক বুঝতে পারো না তো জিজ্ঞাসা করবে কে? এখানটাই নিয়ে আসবা আমি কি তোমাকে বারবার নিমন্ত্রণ করবো? রাতুল বাবু বুঝতে পেরেছেন কিনা ওটা তোমাকে নিচে বলতে হবে। এনেছি হ্যাঁ বুঝতে না পারলে বলবো তো, না হলে তো আমি কি করবো? ইংলিশ স্কুলে একটা স্যার ছিল আমাদের বাঙালি এসকে স্যার হ্যাঁ তোরা প্রশ্ন জিজ্ঞাসা করিস না সব চুপ হ্যাঁ এটাই হচ্ছে মুখে মুশকিল তো। সালাটিক দিয়া আঠা মেরে ঠিকই বলেছে। ব্যাপারটা হচ্ছে তোমরা নিজেদের মধ্যে ভুলভাল গল্প করতে গিয়ে ব্যস্ত হয়ে যাও। তোমরা যদি আমাকে কোশ্চেনই না করো আমি কি করে বুঝবো যে তোমার বুঝতে অসুবিধা আছে কি নেই? আমি কজনকে জিজ্ঞাসা করবো তুমি বলো? বুঝতে পেরেছো? ধরো তোমার পায়ে ব্যথা আছে, তুমি আমাকে বললেই না, আমি উদ্বোস করে দিলাম। পরে বাড়িতে গিয়ে বল আমার পায়ে ব্যথা ছিল দাদা উদ্বোস করেছি। আরে বাবা আমাকে তো বলতে হবে না, আমি কি করে জানবো? আমার তো বলতে হবে হ্যাঁ দাদা পায়ে উদ্বোস, এই পায়ে ব্যথা আছে কোথায় বাড়িতে বলতে হবে তো, শরীর খারাপ আছে। না বলে আমি কি করবো? অঙ্ক বুঝতে পারছো না, আমাকে জিজ্ঞাসা করো। না, জিজ্ঞাসা না করলে কিচ্ছু বলবে না, পরে না পারলে না। নাহলে আমি বুঝবো কি করে? আমি বলবোই কথা, তাই না? আর সবথেকে বড় বিষয় যে জিজ্ঞাসা করলে বলতেও ভালো লাগে, মনে হয় যে হ্যাঁ ক্লাসের ছেলেমেয়েগুলোকে বোঝার চেষ্টা করছি। আর জিজ্ঞাসা করতে এবার অসুবিধা সবাই মানে জিজ্ঞেস করে না, বলবে ডাইনোসর ডাইনোসর সময় অঙ্ক ছিল কিনা ওই দেখ ওই রাজু কি আমার ওটা অনেকে এসে জিজ্ঞেস করে। অনেকে করে, তাদেরটা বলে দেওয়া হয়। না না রাজু আবার মাঝে অনেক ভালো ভালো কথা বলতো এই 2 টাকারে কেন হলো হ্যাঁ, ওরা আমার অদ্ভুত। হ্যাঁ ওটাই তো বলছি আয়ুষী হয়ে গেছে। নিচে করে 18.2 বার করো। না, না, ছয় মিনিট খাইছি, আর দেখতে কেমন লাগে। নিচে করে 18.2 একের কি সবকটা করিয়ে দিয়েছিলাম? না, একের আঠার সিএরটা করেছিলেন, একের সি আর দুই এর সি। তাহলে একে এখানে শুরু করি। একের সি আর দুই এর সি। একের এতে আছে 845, কোশ্চেনটা পড়া হতো। শূন্য ছাড়া কোন অখণ্ড সংখ্যা দিয়ে কোশ্চেন বড় ভাগ করলে নিম্নলিখিত সংখ্যাগুলি পূর্ণবর্গ হবে, মানে আগের অঙ্কের মতো সেম। এটাকে আমরা ভাঙাচোরা করবো, দিয়ে দেখবো যে একা পড়ে আছে সেটা দিয়ে আমরা ভাগ করবো, তাই তো? তাহলে দেখছি 835 এর 5 দিয়ে করছি, কত হবে? 13 দিয়ে করলে 13 13 এটা মুখস্থ রাখ, করে ফেলেছি। কারণ এটা মৌলিক সংখ্যা ছাড়া কিছুই যাচ্ছে না। তাই পেলাম কত? 13 স্কয়ার ইনটু 5 একই নাম লেবু করেছো। তাহলে এখন একা কে পড়ে আছে? 5 এর উত্তর কি হবে? 145 কে 5 দ্বারা ভাগ বা গুণ করলে ও ভাগ করলে শুধু কোশ্চেন পড়ুনি, বই পড়ো। কত না 845 হ্যাঁ 845 পূর্ণবর্গ হবে। ক্লিয়ার? ক্লিয়ারটা হ্যাঁ তো স্যার পূর্ণবর্গ কি করে হলো আরে গাধা ওটা ভাগ বা ভাগ করলে ওটা তোমাকে বলা হলো যে 1 গ্লাস জল লাল কি করে পড়ো, তুমি বলে 1 ফোঁটা আলতা দিলে লাল হবে, তুমি আলতা ঢেলে দাওনি। কলকাতায় 10 প্লাস হ্যাঁ তোমার বাড়ি কোথায়? কলকাতায়, শিয়ালদায় গিয়ে আমার বাড়ি দিকনগর, চলো ট্রেনে করে। তোমাকে জাস্ট জিজ্ঞাসা করছি, পড়তে বলেনি। এখানে জিজ্ঞাসা করছি যে কি করলে কি হবে। 450 450 কে 5 দিয়ে ভাঙবো। 5 দিয়ে 90 হবে 5 তারপর দিয়ে 5 দিয়ে 18 তারপর আবার 3 দিয়ে 6 এটার উত্তর 2 হবে। তাহলে পেলাম দেখো 5 স্কয়ার 3 স্কয়ার আর 2, তাই তো? यस, দুটো 5 মানে 5 স্কয়ার, দুটো 3 মানে 3 স্কয়ার, একটা 2। তাই মানে 450 কে ভাগ করলে ওরে এরকম ভোগতে এখানে পূর্ণবর্গ সংখ্যা। আমি তোমাদের বোঝানোর জন্য করতে তাই তো? দ্বারা ভাগ করলে এই 450 পূর্ণবর্গ সংখ্যা হবে। 2 দ্বারা ভাগ। বুঝতে পারলে স্কুপ করব না। লাস্টে হ্যাঁ বলো। বুঝতে পারলে হবে, লাস্ট দিয়ে রাখবো।
ওই দেখো দুটো বার করে। এই অঙ্কটা বলো। 5 দ্বারা ভাগ করলে 450 এখানে একা কে পড়ে আছে? 2 একা পড়ে আছে, তাহলে 5 দিয়ে কেন ভাগ করবে? 2 দিয়ে ভাগ করলে ওটা হবে। 2 দিয়ে যে একা পড়ে আছে, খুব ভালো লাগে যে একা পড়ে আছে সেটা দিয়ে ভাগ করতে হয় অথবা গুণ করতে হয়। কোশ্চেন ভাগ করতে বলেছে, 450 কে 2 দিয়ে ওকে বলতেই দিলাম দিলে না। তাই 2 দিয়ে ভাগ করতে হবে। যে একা পড়ে থাকবে সেটা দিয়ে ভাগ, ঠিক আছে? এটা কথা বললো স্যার বলো। মাঝি ভাই আপনাদের খানিকটা কিরাম বললে যে এবারটা কি সমস্যা, বললাম আপনারা খানিকটা দেখতে খুব মজা লাগে হ্যাঁ মজা তো লাগবেই, আমি তো এখানে কমেডি করছি। গুণের গুলো এই গুণ আছে না এটা ভাগ করে প্রত্যেকদিন যদি এই রকম করে অঙ্ক করে নিয়ে আসতাম না তাহলে তো যদি আমাকে এরকম খাতা দেখতে দিত আমি তো আচ্ছা এই সি এরটা বলো না, সিয়ারটা পড়িয়েছি তাহলে ডি এরটা 25 ইন্টু 35, এই যে এই অঙ্কগুলোতে লোকজন ফেসে যায়। হ্যাঁ স্যার এটা তো হয় দুটো আলাদা আলাদা করে ভাগ করতে হবে 35 টা আলাদা 35 টা আলাদা তারপর দুটো একসাথে করতে হবে আচ্ছা 25 কে যদি ভাঙি আইসি কত পাবো? 5 5 5 5 মানে 5 এর স্কয়ার পাবো, হ্যাঁ কি না? আচ্ছা 35 মানে কত পাবো? 5 কারো স্কয়ার পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে না ও তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে কিন্তু একটা সংখ্যা না, স্যার দুটো সংখ্যা। তাহলে আমরা কি বলবো? আমি কি করেছি একবার শুনে নাও আমি এই গুণটা লিখেছি যে 25 ইনটু 35 কে 5 ও 7 দিয়ে ভাগ করলে এটি 15 5 ও 7 না, লিখতে হবে যে 5 7 মানে 35 দিয়ে ভাগ করতে হবে। 5 গুণ আমি বলি আমারটা ঠিক আছে কিনা দেখুন না আমার এই অঙ্কটা কনফিউজ ছিল 5 ও 7, তাহলে এরপরে এরকম কারো আছে ওগুলো গুণ করতে হবে এবার লিখবে লিখবে যে 5 গুণ 7 সমান 35 দ্বারা, হ্যাঁ কে কি বলছিল বলো? আমি বলতাম তাহলে কি এভাবে লিখবো 25 ইনটু 35 কে দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 5 ইনটু 7 সমান সমান দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে 35 সংখ্যা দিয়ে ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে 5 গুণ 7 সমান 35 দ্বারা ভাগ করলে 25 গুণ 35 সংখ্যা পূর্ণবর্গ এ দেখ পূর্ণবর্গ সংখ্যা হবে একদম। হাতি এগুলো ঠিক ওরা পুরো উত্তর তোমার ঠিকই আছে শুধু সংখ্যা লিখে না আমি সংখ্যা দিই ডিস্টার্ব করো না মানুষজনকে। হ্যাঁ রাতুল, হ্যাঁ 25 সমান 35 গুণ করতে অনেক সময় লাগবে। এই আচ্ছা একটা জিনিসে কনফিউশন একটা দূর করছো, ব্যাপারটা হচ্ছে দেখো, এখানে তো গুণ আকারে দিয়েছে, আমাদের গুণফলের কোনো প্রয়োজন নেই, তাহলে বাস ফালতু খাটা আমাদের গুণফলের প্রয়োজন নেই, আমাদের গুণ করবো না, আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে উৎপাদক সংখ্যা, বুঝতে পেরেছো? হ্যাঁ, ওকে বোঝাচ্ছি। আমাদের দরকার কি শুধুমাত্র উৎপাদক, মানে ওই সংখ্যাটা কোন কোন সংখ্যা গুণ করেছে সেটা দরকার। আমি যদি ছোট সংখ্যাকে ছোট করে ভেঙে নিই ঝামেলা মিটে যাবে, বড় সংখ্যা করে ভাঙলেও তুমি 3টে 5 আর একটা 7ই পাবে, তাতে তোমার প্রসেস বেড়ে গেল কোথায়? তুমি যে গুণ করলে অত বড় গুণটাই টাইম নিয়ে নেবে আর ভুল হওয়ার সম্ভাবনা বাড়বে। পরীক্ষায় এরকমই তো করতে হবে হ্যাঁ তো কেটে দেবে না তো না না থাকবে না তুমি এইভাবে করে আসলে পরীক্ষা কাটবে কেন? ঠিকই তো আছে, নিয়ম তো ঠিক আছে। হ্যাঁ এবার স্যারের ইগো থাকবে, আমি স্কুলে গুণ করে করেছি, তুই বেটা করেছিস কেন? বড় গুণ করাইছি আবার দিয়ে এমনি বলার সঙ্গে মধ্যে বড়গুলো আমার মুখে হ্যাঁ মুখে মুখে করে অনেক স্যারের ইগোতে লেগে যায়, আমি এরকম ভাবে করলাম ছেলেটা করে আনলো না, কেটে ছেড়ে দিই। শুধু শুধু কোনো কারণ ছাড়া এই সময় হ্যাঁ, এরকম অন্য স্যার আমি যে আমাদের এখানে পুরো পুরো হাত ধরে আচ্ছা দেখো 2 এর কোশ্চেন, লিখতে হবে 2 বলো তো সুদীপ্ত 2 এর কোনটা করিয়েছিলাম? আমি এক্ষুনি করে দেবো আমরা ইউএসসি করিয়েছি তাহলে এ থেকে শুরু করি, তার কোশ্চেন নেবো। 432 বলেছে যে শূন্য ছাড়া 4 এর 2 এর কোশ্চেন গুণ হচ্ছে গুণ 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 শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা দিয়ে গুণ করলে নিম্নলিখিত সংখ্যাগুলি পূর্ণবর্গ সংখ্যা হবে? তার মানে মানে শূন্য যে সংখ্যাতে নেই শেষে সেই রকম না শূন্য দেখ আমরা সংখ্যাটাকে ভাঙবো, দেখবো যে কোন সংখ্যাগুলো একা পড়ে আছে, তাই তো সেই সংখ্যা দিয়ে গুণ করবো। আচ্ছা একটা কথা বলবো তাহলে শূন্য ছাড়া বলতে কেন শূন্য ছাড়া মানে কি? তুমি ধরো কোনো জিনিসই শূন্য দিয়ে গুণ
তাহলে পুরোটা শূন্য হয়ে যাবে, ওই জন্য বলেছে শূন্য ও চার। সরি আচ্ছা 432 কে তাহলে আমরা ভাঙা শুরু করি, কত হবে? করে সে ঘাস খায় বলো বলো কত হবে? হ্যাঁ ওটা আমরা দুই দিয়ে 216 দুই দিয়ে 2 দিয়ে 3 দিয়ে 9 দাদা আচ্ছা এবার দেখো যে এই শোনো, এবার দেখো যে কতগুলো সংখ্যা জোড়ায় জোড়ায় আছে সেগুলো আগে জোড়াই আছে 2 2 3 দেখো, আর একটা 2 দুটো 2, তাহলে 2 এর দুটো জোড়া পেয়েছি, একটা 3 বাকি দেখি তিনের লিখবো একটা জোড়া। 2 স্কয়ার ইনটু 2 স্কয়ার, তাহলে দেখো 3 স্কয়ার গুণ 3 স্কয়ার ইনটু একটা 3 একলা 3, তাহলে এখানে একা কে পড়ে আছে, তাহলে কত দিয়ে গুণ করব? যে একা পড়ে আছে সেটা 3 দিয়ে গুণ করব, তাহলে উত্তরে আমরা কি লিখবো? 3 দিয়ে 432 সংখ্যাকে গুণ করলে 27 কে 3 সংখ্যাটি 54 কে 2 দিয়ে ভেঙেছি। আচ্ছা পূর্ণবর্গ হবে ও দাদা এরকম এক কাট করে করে নিয়ে তারপরে দাঁত দাঁত দিয়ে তারপরে আমরা হ্যাঁ কেন সব আদি জল আমি নাম টিম চেঞ্জ করতে পাসওয়ার্ড লাগবে, পাসওয়ার্ড না ওটা ভেতর থেকে দেয়া যাবে, ডেভেলপার অপশন আছে। পাসওয়ার্ডটা কি এসএসসি আমার কোনো আছে। আচ্ছা বিএ বি নাম্বার কোশ্চেন, ছাতার মাথা কোম্পানি রিয়েলমি কোথায়? রিয়েলমি নার্সো 58, রিয়েলমি কোম্পানি। না দেখিনি হাতটা দে হাত দে হাত দে মুখ দেখছিস কি দেখবা? কোথা থেকে দেখে দেখে বললেন এখান থেকে ও পেছনে লেখা আছে আমার ও তো ভূত দেখলাম আমি এক্ষুনি ভূত আমার দেখেছি ভূত। ভূত পুরনো উড়ি মা কালো দেখাচ্ছে সামনে দেখাচ্ছে মডেল একটা এখন আগেকার মতো বেরোয় না, এখন একটা পুরো ফোনের আলাদা ফোন। তো বলে আমি দাদা দিচ্ছি আর কথা হচ্ছে এত সাদা না সে বড় দিদা হ্যাঁ পুরনো মডেল। আচ্ছা 500 17 মিনিট আচ্ছা ঠিক, হ্যাঁ 2 বছর আগে গেল। আচ্ছা ঠিক আছে 588 কে তাহলে ভাঙা শুরু করবো 2 দিয়ে। হ্যাঁ দুই দিয়ে 200 নাই না তারপরে এই শুনতেই পেলাম না। তারপর আবার আবার এক চার সাত একজন হবে সবাই মিলে বলে কি করবে? ঠিক আছে তাহলে দেখো জোড়া কটা পেলাম, দেখো সুজয় দেখো একটা দুটো 2 মানে কি 2 এর একটা জোড়া, দুটোর সাথে মানে তাহলে পেলাম কত? 2 এর একটা জোড়া 2 স্কয়ার 27 স্কয়ার ইনটু 3, কে পড়ে আছে একলা? উত্তরে কি লিখবো? 3 দ্বারা গুণ করলে 588 সংখ্যাটি আমি আগে লিখেছি 580 থেকে 3 দিয়ে গুণ করলে দাদা তোমার আর আমার উত্তর করে বাই টু বাই টু বাই আরে বাই মানে কেনা পাগলা তার মানে কি পুরো পাই টু পাই হ্যাঁ বাই টু বাই তার মানে কি হয়ে গেছে, এটা হয়ে গেছে। আমি তো করেই নি মানে টুকিই নি মানে করে নিছো? স্যার অঙ্ক টুকছে না এই সাইডটা হয়নি? এ অঙ্ক টুকছে করনি? আমি আর উত্তর লিখছি মুছে দেন না আমার উত্তর মুখস্থ আচ্ছা আগে মানে এই হিন্দিটা বলেছিলেন না তুমি বেকার বেকার এইগুলো না ইম্পর্টেন্ট, আর এগুলো শেষ মনে থাকে এগুলো। ও তাহলে এগুলো জিজ্ঞেস করো না। আচ্ছা তাহলে ব্ল্যাকবেরির উপর সিনথেটিক এনামেল দিয়েছিল একবার কি মা সিলেক্টটা নেই কেন বল থাকবে সিএটা পুরি অঙ্ক বিজ্ঞানের তো। হ্যাঁ আমি তো বিজ্ঞানের কথাই জিজ্ঞেস করছি সিনথেটিক এনামেল দেখি আরে বাবা এখন না আগে বিজ্ঞান পড়াতে শুরু করে তো অঙ্ক। হচ্ছে গান গান খাওয়া মানতে কষ্ট যুগ করে চুপ থাকো, এই চলো 24 কে পড়ো। হ্যাঁ 2 দিয়ে। দুই দিয়ে 12 তারপর আবার 3 দিয়ে 6 12 দুই হবে আমি দুই দিয়ে দিয়েছি ঠিক আছে আচ্ছা দুই ঘর ঠিক হয়ে গেল তো লক্ষ্য বলতেছি ঠিক করে লিখছো ঠিক করে লিখছো না তোমার লোকা ছাবি পড়েছে দাদা এই দেখো এইখানে লিখতে তুমি এইখানে লিখছো মাঝখানে না না
আচ্ছা এইবার দেখো এই অঙ্কটাই কিন্তু একটা সমস্যা আছে। দেখো তো 24 এর এখানে দুটো 2 পেলাম 2 স্কয়ার, 28 এর এখানে দুটো 2 পেলাম 2 স্কয়ার। হ্যাঁ ঠিক। তাহলে দেখো এখন দেখো 2 স্কয়ার এখানে একটা পেলাম এখানে একটা পেলাম, তাহলে এখানে দেখো এখানে একটা 2 পড়ে আছে একটা 3 পড়ে আছে 7, তাহলে 2 গুণ 3 গুণ 7। হ্যাঁ ঠিক। তাহলে এগুলোকে গুণ করে নাও 6 6 7 42। ঠিক। আমার শুধু এই জায়গাটায় আর এই জায়গাটায় কাজ করে ছিল বাড়ির কাজ কমপ্লিট হয়ে গেছে। তাই নতুন করে আবার টেবিল কাটতে শিখতে হবে এত বকেরা। ওকে না মুখ ব্যথা হয় হ্যাঁ খুব ওকে কেন মানে স্পিকার দাঁড়িয়ে এবার লাউড স্পিকার হয়ে যায়। প্লিজ স্পিকার তো আস্তে আস্তে। হ্যাঁ আস্তে আস্তে কথা বলো আজকে রাজবাড়ি না আদর করে উত্তর লিখো এই যে আরে ঠিক করে বসে বলবেন না। এই লিখে দে তো গাধা হ্যাঁ একদম না। শেষে এখানে ভিডিও তুমি অফ করবে না ভিডিও এটা হয়ে গেছে এটা হয়ে গেছে। আমি অফ করে দিয়ে তারপর যাবো আপনারা তারপর থেকে বলে ছেড়ে দেবো এখন আমরা সব রেকর্ড হয়ে যাবে। ও দাদা এদিকে কেটে খুলে দাও ও দাদা হ্যাঁ ও কাজ ও তাড়াতাড়ি করে সাইডে দাও আগে দাদা দেখবি এই চুপ চুপ চুপ। রাসুল আর ওই সম্পূর্ণ ঢুকে নি কেমন? দিয়ে একটা বলি না এসে তো সব কেটে খুলে এই সম্পূর্ণ আছে। আরে আমাদের স্কুল আছে তোমরা তো নাই করতে বুঝতে বলেছি তুই গরু চড়াস দেখকে তাহলে কালকে সব মেয়েরা স্কুলে গেছিলে? না কাল গেছিলাম এরা গাই শিখেছিল কালকে রেডি আইসি হলো। আইসি আমি একটা থেকে চার্জ করে দিয়েছি আর আমরা তখন মিছিলে বেরিয়েছি অনেকে গিয়ে মুখ ঢেকে ঢেকে যাচ্ছে। না না আমরা মিছিলে বলতে স্যার আমি ভিডিওতে দেখছিলাম লোকে ভিডিও করছে তো অনেকে এরকম মুখ ঢেকে ঢেকে যাচ্ছে। আমাদের দেখতে বলছিলেন না যদি একটু ওটা মনে মিছিল ছিল ছেলেরা তো মুখ সেটা তো ঢেকে বুঝতে যাচ্ছে। হ্যাঁ ভালো লাগে দেখতেই এখন হাঁটি হাঁটি ছিল খুঁজে পাইনি আমার সামনে আমি দেখেছি তোকে ये পুরো হাতাওয়ালা প্যান্টের পুরো তাহলে একটুখানি ওই বর্গের নামটা একটু বর্গের নামটা আলোচনা করা যায়। দুইয়ের বর্গ কত হয়? দুইয়ের বর্গ মানে কত বলতো? 2 গুণ 2 4। আইসি বল 3 এর বর্গ কত হয়? 9। তুই বলো 4 গুণ 4 4 স্কয়ার। 5 এর বর্গ 6 এর বর্গ ও তাহলে আমি বলবো 8 এর বর্গ সাথে বলে 8টা 64 7 এর বর্গ 9 এর বর্গ বলো সুজয় 11 এর বর্গ 110 না বল আমি আরে বাবা ওর কোশ্চেন আমি 11 অর্ধ হচ্ছে আমি 100। তাহলে সুজয় বলো 10 এর বর্গ কত হয়? এটা না পারলে দেখো বাইরে রাতুল 12 এর বর্গ পার করবে 144 বাহ তো সবাই মোটামুটি বর্গ জানো এটা বেশ তেরোর ভালো। বর্গ হচ্ছে আর হচ্ছে ভাই তেরোর বর্গ 25 পর্যন্ত আছে আমাদের 25 পর্যন্ত কিন্তু আমি 27 টা পারি 729 আমি 25 পরে 124 30 টা পারি 90 এবারে 9 এখানকার শোনো শোনো এখানকার কোশ্চেন গুলো একটু আলাদা। ভালো করে শুনবা। এখানকার কোশ্চেন গুলো তোমরা একদিন যে লসাগু গসাগু শিখেছো
সব মিক্স করে এখানকার কোশ্চেন। একের কোশ্চেনটা কি বলেছে আগে দেখো, বলে সব লেখা আছে। বলে হিসাব করে দেখি শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম, ভালো করে দেখবা কোশ্চেনে কি বলেছে, হিসাব করে দেখি শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 12, 16, 20 ও 24 দ্বারা বিভাজ্য। ভালো করে শোনো, ভালো করে কোশ্চেন করে বোঝো। বলছি হিসাব করে দেখি শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 12, 16, 20 ও 24 দ্বারা বিভাজ্য। তাহলে দ্বারা বললে কি করতে হয়, লসাগু। তার মানে হ্যাঁ, ক্ষুদ্রতম লসাগু। তাহলে বোঝা গেল কি প্রথমে লসাগু করতে হবে, লসাগু করার পরে একটা সংখ্যা বার করতে হবে, সংখ্যা বেরোবে লসাগুর একটা সংখ্যা। কোশ্চেনে বলেছে কি সেই সংখ্যাটাকে পূর্ণবর্গ হতে হবে, মানে লসাগু করে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যা যদি পূর্ণবর্গ থাকে তাহলে খুব ভালো, না থাকলে তার সঙ্গে কত গুণ করব সেটা আমরা দেখে নেব। আচ্ছা ভাগ কিন্তু করা যাবে না, গুণই করতে হবে। গুণ করে আমরা দেখে নেবো যে সংখ্যাটা কি। প্রসেস বুঝতে পারলাম? অঙ্ক কত কত বলছি আচ্ছা না এরপরে সর্বপ্রথম আমরা কি করবো, কত শুরু করো, 12, 16, 20 আর 24। দেখো সবকটা জোর সংখ্যা তো, তাহলে 2 দিয়ে যাবে, 6, 8, 10, 12। আবার জোর সংখ্যা তাহলে 2 দিয়ে যাবে। দেখো এর মধ্যে দুটো জোর সংখ্যা আছে না, তাহলে আবার 2 দিয়ে যাবে। দেখো এর মধ্যে দুটো 3 আছে না, তাহলে 3 দিয়ে যাবে। ঠিক আছে এবার ঠিক করে দিয়েছি। আচ্ছা এবারে দেখো তাহলে কি পেলাম লসাগুতে, দেখো লসাগু ওরা ভাবে করবো না, পরপর আমরা লিখবো। দেখো 2 কটা আছে, 1, 2, 3, 4টে 2 আছে, তাহলে 4টে 2 আমরা পরপর আগে লিখবো। 3 কটা আছে 1টা, 5 কটা আছে 1টা। এবার শুনো, লেখা বন্ধ, লেখা বন্ধ। কোশ্চেনে বলেছে যে এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য, ভালো করে শুনবো। তাহলে এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এই লসাগুটা, গুণ করে যেটা পাবো আর কি, এখন গুণ করছি না লসাগুটা। এখন দেখো তো লসাগুটা পূর্ণবর্গ আছে কি নেই, দেখো দুটো 2 মিলে 2 স্কয়ার হলো, পরে দুটো 2 মিলে 2 স্কয়ার হলো, কিন্তু 3 আর 5 একা পড়ে আছে, এরা মানে মুখস্থ করে আছে, বোঝো জিনিসটা। আচ্ছা তাহলে পেলাম যে 3 আর 5 একা পড়ে আছে। তাহলে এখন এই সংখ্যাটাকে যদি পূর্ণবর্গ করতে হয় আমরা 3 আর 5 দিয়ে গুণই করবো, বলতো ভাগ কেন করবো? ভাগ করলে দেখো এটা মানে ব্যাপারটা হচ্ছে এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা তো এইটা। এখন যদি 3 আর 5 দিয়ে ভাগ করে দিই তাহলে হলো কি এই সংখ্যা থেকে ছোট সংখ্যা পেয়ে যাবো না, এর থেকে ছোট সংখ্যা এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যাবে, যাবে না, এই জন্য গুণ করতে হবে। আচ্ছা মোট তাহলে 3 আর 5 যদি ভাগ করে তাহলে 3 আর 5 কোনো নেই, তাহলে 4 এর 2 স্কয়ার 4, 2 স্কয়ার 4, 4 4 16। তারপর 16 দিয়ে কাকে ভাগ করে দেব, 16 কোন সংখ্যাতে ভাগ করো তুমি এখানে যাবে না নিশ্চয়ই, ছোট হয়ে গেলে যায় না, বুঝতে পেরেছো? বড়ই রাখতে হবে, কি করতে হবে সময় গুণ, বুঝতে পারলাম? হ্যাঁ ওটাই বলছি, গুণ করতে হবে। আর যেমন বলছো যে গুণ করলে তাহলে ভাগ যাবে কেন, গুণ করলে লসাগু দিয়ে ভাগ যাবে না, তাহলে বলছো তাহলে আমাদের মনে করো যেটা আছে মনে করবো, আমাদের লসাগু বেরিয়েছে 5, আমাদের লসাগু কত বেরিয়েছে 5, কিন্তু দেখছি না লসাগুটা পূর্ণবর্গ হচ্ছে না, তাহলে লসাগুকে আরেকটা 5 দিয়ে যদি গুণ করি তাহলে কত হলো 25। তাহলে 25 হলো সেই ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যেটা এই সকল সংখ্যা দিয়ে ভাগ যায়, হ্যাঁ কি না? মানে এটা আমি বলছি এক্সাম্পল, উদাহরণ হয়েছে। তাহলে এখন গুণ করার ফলে যে সংখ্যাটা পেলাম সেটা নিশ্চয়ই লসাগুর থেকে বড়, কিন্তু লসাগু দিয়ে সেটাকে ভাগ যাবে কি যাবে, যাবে। মনে করো 5 হচ্ছে লসাগু বেরিয়েছে, 5 কি পূর্ণবর্গ হচ্ছে, বুঝছো না? তাহলে বুঝতে হবে না যে ও আচ্ছা লসাগুকে যদি আরেকটা 5 দিয়ে গুণ করি তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখন লসাগুকে এই সকল সংখ্যা দিয়ে ভাগ যায়, এবার লসাগুকে যদি কিছু দিয়ে গুণ করি তাহলে কি সে ভাগ করা যাবে কি যাবে, যাবে, ভাগ করা যাবে। লসাগু 5 বেরিয়েছে, আমার উত্তর কত বেরিয়েছে 25, 25 কি 5 দিয়ে ভাগ করা যায়, বুঝতে পেরেছো?
আমি এখানে 5 দিয়ে গুণ করেছি, লসাগু 5 বেরিয়েছে তাই। ও যেটা লসাগু বেরোবে, যদি আচ্ছা। পূর্ণবর্গ না হয় তাহলে ওইটা দিয়ে করতে হবে, ব্যাস। সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। বুঝতে পারলাম? 3 আর 5 কে ভাগ করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা কি লিখবো? আচ্ছা এখান থেকে দেখে আমরা বুঝতে পেরে গেছি তো কত হচ্ছে। এখানে আর কিছু করব না, এখানে লিখবো তাহলে অতএব লসাগুকে পূর্ণবর্গ করে পাই, লসাগু পূর্ণবর্গ করে পাই, কি পেলাম? 2 স্কয়ার 2 স্কয়ার। এবার একা একা কে বলছিল 3 আর 5 না, তাহলে 3 আর 5 কে আমরা কি করব, আরেকটা 3 আর 5 দিয়ে আমরা গুণ করে দেবো। স্যার এটা বাড়িয়ে গেলে 18 বার চিন্তা দিতে দেখো এখন দেখো 2 স্কয়ার কত হলো 4, এই 2 স্কয়ার কত হলো 4, এই 3 স্কয়ার কত হলো 9, এই 5 স্কয়ার কত হলো 25। এবার দেখো গুণ করা খুব ইজি, একটা 4 আর একটা 25 হাতে রাখো, 4 পজিশন কত হয় 100, আর 4 আর 9 গুণ করলে 36, তাহলে 36 গুণ করলে 3 4 ষোলো 36। আশি কি বুঝতে পেরেছো? হ্যাঁ। বলো। দুবার হ্যাঁ 36। এবার শুধু উত্তরটা লিখে নাও। তাহলে আমি আশা করি বলতে পারলাম। হ্যাঁ। যদি পূর্ণবর্গ বলে লসাগুকে কিভাবে পূর্ণবর্গ করবা, বুঝেছো? বুঝতে যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয়, মানে মাথার মধ্যে নাই ঢোকে, ওটা ছেড়ে দিয়ে অন্যগুলো করবা। আর ওইটা যদি পরীক্ষায় চলেও আসে, তার জন্য অঙ্কটা পদ্ধতিটা একটু মনে রাখবে যে হ্যাঁ এরপরে এই স্টেপগুলো নিচে যাবা। অঙ্ক বুঝেছো তো? লিখা নিজের মতো করে লিখো, চেষ্টা করো যতটা কম লেখা যায়। ভুলে যাবে, তাই এরকম লেখাটা মনে রাখতে হবে। কিছু বলবা? অঙ্কটা করা হয়েছে? একটা সময় হয়ে গেলে মানে চর্চা হয় তো। ফাইভ অবধি বেশি কম এই জাতীয় অঙ্কগুলো হট করে কেউ বুঝতে পারে না। এই জাতীয় অঙ্ক একটা স্টেপের অঙ্ক না, হয়তো লসাগু পর্যন্ত হয়ে গেল, তারপরে কি করবো? হ্যাঁ, আর নিজের কাছে যদি করা থাকে তাহলে করবে, বা একটা ইউটিউব ভিডিও দেখে নিল, হ্যাঁ এরকম করতে তাহলে পারবে। সুজয় বাবু কি বুঝতে পারলাম? প্রথমে লসাগু করতে হবে, লসাগুকে পূর্ণবর্গ করতে হবে, তাহলে অবশ্যই তোমাদের সব থেকে বেশি যেখানে লক্ষ্য করা উচিত সেটা হচ্ছে ডিভিশন। আজকে ওই একটা আচ্ছা এই অঙ্কটা বুঝতে পেরেছো? এবার এই চ্যাপ্টারে থাকা এই অঙ্কের একই ধরনের অঙ্কটা বলে দিই কোনগুলো আছে। দেখো এই অধ্যায়ে 4 নাম্বার কোশ্চেন দাও, চলে আসো 4 নাম্বার কোশ্চেন দাও। কোশ্চেন পেয়েছো 4 নাম্বার। দেখো লেখা আছে না, এত 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 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ শূন্য ছাড়া নির্ণয় করি। পেয়েছো? সেম পদ্ধতিতে বার করতে হবে। 4 এর পরে দেখো 6 এরটা নেতাজির জন্মদিবসে পেয়েছো। আচ্ছা তারপরে একটা অঙ্ক আছে দেখো হচ্ছে 10 এরটা পেয়েছো। এই 3টা অঙ্ক এই পদ্ধতিতেই হবে, কোনো আলাদা পদ্ধতি নেই। এই পদ্ধতি 4 এরটা 6 এরটা আর 10 এরটা না আজকে আর পড়া হবে, বিজ্ঞান পড়া। তোমাদের এই ডেটগুলোতে না ওই পড়াতেটা 8:30 থেকে শুরু করা সম্ভব হয়ে যাচ্ছে। সামনে আমাদের ওই প্রথম ব্যাচটাকে মেনটেন না করলে হবে না। প্রথম ব্যাচটা যারা ওটা চেঞ্জ হবে, ওদের 8:30 অনেকে পড়া থাকে না, ওদের 6টাতেই আছে। দেরি কিছু না, ওদের ওই বোঝে দেবো প্রথম ব্যাচে ওরকম সব জায়গাতে ওরকম। আমি দেখছি অনেকদিন ধরে দেখছি, এবার একটা ব্যবস্থা করতে হবে। 8:30 হয়ে গেলে যতটা সিলেবাস হবে ততটা করে বন্ধ।
দাদা ঘুমাবে না দাদা অনেক ধরে কষ্ট আসলো দাদা ঘুমাবে না ফাস্টে আসলো না না অত কষ্ট করো কোনো অসুবিধা নেই না। আরে কোনটা করবো তাহলে এখন পেজ নাম্বার লিখে দিচ্ছি 211 এর আপনারা আরেকটু কেমন প্রশ্ন করতে এক থেকে সবকটাই করে আনো 1 থেকে 10। এবার তোমরা ভুল কি করবা, তোমরা একের অঙ্কটা তো খাতা কষবাই না, খাতা বাড়িতে প্র্যাকটিসই করবে আমি না। রোজ করে আনি যেগুলো আমি করে নিয়ে যাই তাহলে তুমি কানে আমাদের দিয়ে বাকিগুলো করার চেষ্টা করো, পারবো না। সব কিন্তু আজও করলে ব্যাটা একটা কথা হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। দেখে বলতে হবে, আমি আপনাকে একটু পরে ফোন করে এখন তো পড়াচ্ছি। আচ্ছা এ হয়ে গেছে এটা, হ্যাঁ আমি করে দিচ্ছি, আগের দিন ফোন করেছিলাম, তিন দিন আসলো না আমি হয়তো ঘুরতে গেছে কোথাও। না হ্যাঁ ও ঘুরতে গেলে পরপর 3 দিন কামাই করবে, একদিন 2 দিন ও ঘুরতে যায়নি তাহলে তো আমি তো কামাই করা না, হয়তো কিছু সমস্যা হয়েছে ওই কারণে আসছে না। অনেক কিছু হতে পারে, অনেক কিছু বলা খুব মুশকিল। কিছু হতে পারে এটা মেনি নটা এবার বই বের কর এবার টিচার করা হ্যাঁ হ্যাঁ মেনি হ্যাঁ হ্যাঁ, এটা মোটামুটি কি বলতো, প্রতিবারই পরীক্ষার পরে এরকম ঘটনা ঘটে। পরীক্ষার পরে অনেকে ঘুরতে চলে যায়, অনেকে আবার দেরি করে আসে, কিন্তু সায়নের ক্ষেত্রে এটা এক্সপিরিয়েন্স সেগুলো ওরা আনএক্সপেক্টেড ও মাই গড তো ও তো করেই না তো এগুলো দিলেও করে না হ্যাঁ ওটাই তো বলছি, হয়তো মনে হয় যে বাড়িতে কোনো সমস্যা হয়েছে, হয়তো এই মাসে আসবে না, সামনের মাস থেকে আসবে, অথবা মনে হলো যে না আমি আর আসবো না, তাও হতে পারে। না না ও আসবে আমি যদি জানি আসবো না, এখানে তো কোনো প্রবলেম হয় না, ঠিক না? এমন তো না তোমাদের বলেছে হ্যাঁ কালকে বিকেলে পড়াবো, কোনো না কালকে সন্ধ্যা, ওরা তো আমি করি না। কালকে বিকালে পড়াবো আমি হয় বলি হ্যাঁ হয় পড়াবো নাই পড়াবো, অথবা কোনো প্রবলেম থাকে যেটা শুনতে হবে, তাছাড়া তো এক্সট্রা কিছু হয় না আমার এখানে, এটাই। কি পড়াচ্ছি আর টাইম পাল্টা আবার সামনে না রয়েছে। আমার 7 এর টাইম পাই রবিবার হবে না হ্যালো রবিবারে অনেক ছেলেগুলো উঠি হ্যাঁ রবিবারে হোয়াটসঅ্যাপে লিখে রাখো। আরে বাবা নেক্সট ইয়ারে টাইম চেঞ্জ করবো, নেক্সট ইয়ারে মাস্টারমশাই থাকবে, আরো ভালো টাইম দেবো, চাপ নেই। আমি চেষ্টা করছি যে নিচু ক্লাসগুলো, মানে দেখো এই বছর তো 5 এ প্রথম আছি, তো নেক্সট ইয়ারে দিতাম না, আরো অন্যজন আসবে, তাকে বলবো যে 6 এর সামনে নিতে, 7 8 9 10 আমি দেখবো। না না এই দুটো নিয়ে প্রবলেমগুলো হচ্ছে না। ওটাই করবো। আরে হ্যাঁ গো হ্যাঁ, আমাদের ব্যাচ জমা কি মোরাম বাচ্চাদের মতো করবো, মানে এটা জাস্ট বলছি, কারণ এবছর একটা ঝামেলা মিটিয়ে দিয়েছি, দুটো ঝামেলা মিটিয়েছি, 5 এরটা নবম, আমি এই মাস পর্যন্ত নেক্সট মাস থেকে কারণ ওদের টাইম মিলছে না, অনেক অনেক দূর থেকে আসে, কারণ সকালের সমস্যা, আবার বিকেলের সমস্যা, যে টোটো আলাদা তার সমস্যা, ওই জন্য একটা টাইম হয় বিকেলে নাই সকালে। আচ্ছা আমার একটু বলে বিজ্ঞান হচ্ছিল কোন, বিজ্ঞানে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে, মানে 9 নাম্বারটা 10 নাম্বারটা হবে জীববৈচিত্র্য কি ওই চ্যাপ্টারটা। না না স্যার এখনো
সাধারণ যন্ত্র শেষ হয়ে গেছে আমাদের। নতুন অধ্যায় হবে তো? 141 পাতা টেক্সট বই দেখি। তাহলে টেক্সট বুক আমি জানি ও জীব বৈচিত্র্য খুব সহজ। সবথেকে কঠিন ইজি কত বৈজ্ঞানিক নাম তো আছে একটা আছে। আচ্ছা শোনো, সবার প্রথমে কতগুলো জিনিস আছে যেগুলো তোমরা ভেবেছো না। আমি তো টেক্সট বই খুলে আছি, তোমাদের বই বার করতে হবে না পরে। না, ওই ছবি দেখে হারিয়ে যাওয়া বার করতে হবে না, বই বন্ধ রাখো। আমি বলছি শোনো, আমার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করো। দেখো, আমি পারবো না জীব বৈচিত্র্য কথাটার মধ্যে দিয়ে উত্তর চলে আসছে। জীব মানে জীব না, জীব মানে প্রাণী না, জীব মানে হচ্ছে যাদের জীবন আছে যাদের জীবন আছে যারা নড়াচড়া করতে পারে, যেগুলো আমার গুণ পরীক্ষাতে আজকে আছে। হ্যাঁ, জীব বৈচিত্র্য সম্বন্ধে ধারণা এবার পাল্টাবো অনেকটা। তাহলে জীব বৈচিত্র্য মানে হচ্ছে মোদ্দা কথা যে আমরা আশেপাশে যেগুলোকে দেখছি যারা আগে জীবিত জিনিস হচ্ছে, যেমন হচ্ছে গাছ হতে পারে, আমরা হতে পারি, ব্যাঙের ছাতা হতে পারে। বর্ষাকালে ব্যাঙের ছাতা জন্মায়। আচ্ছা, একটা ব্যাঙের ছাতা খুব পপুলার, বোয়াল গাছ বলে পাতাল ফোড়, খাওয়া যায়। মাশরুম, পাতাল ফোড় হয় কি বছরের একটা নির্দিষ্ট সময় বর্ষাকালে থেকে জন্মায়। একটা কথা বলতে, এক জায়গাতে জন্মাচ্ছে কি করে বছরের পর বছর যদি বেঁচে না থাকে, বুঝতে পেরেছি? আচ্ছা, তার মানে এখন পরিষ্কার বোঝা যাচ্ছে যে জীব অনেক ধরনের হয়। মানুষ হতে পারে, মানে প্রাণী হতে পারে, ওরা প্রাণী। আচ্ছা, উদ্ভিদ হতে পারে, তাই তো? তারপরে আর কি হতে পারে, ওই যে ছত্রাক হতে পারে। তাছাড়া আরো অনেক ধরনের আছে, আমরা আস্তে আস্তে পড়বো। সবার প্রথমে আমাদের যেটা জানতে হবে যে জীব বৈচিত্র্য কাকে বলে। আমাদের চারিপাশে যে সকল জীব আছে তাদের মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে বলা হয় জীব বৈচিত্র্য। এবার জীব বৈচিত্র্যের কথা মাথায় আসতে গিয়ে অনেক ছেলেপেলে হয়েছে আমাদের আসলে তো অনেক জীব আছে, গুনতে গিয়ে শেষ হয় না। তাহলে এই নিয়ে বিজ্ঞানীরা বলছে, অনুমান করছেন, বলছে প্রায় 3 কোটি জীব আমাদের সারা পৃথিবীর মধ্যে থাকতে পারে, বেশিও হতে পারে, কম হতে পারে। আচ্ছা, এবার কতগুলো জিনিস দেখবা যে এই যে মানুষ, দেখবো যে মানুষের থেকে মানুষের বাচ্চাই হয়। আমাদের বাবা মানুষ ছিল, তাই আমার মানুষ, ঠিক? দেখবো যে কুকুরের থেকে কুকুরের বাচ্চাই হয়, মোষের থেকে মোষের বাচ্চাই হয়, ছাগলের থেকে ছাগলই হয়, আম গাছ থেকে আম গাছই হয়, তাই তো? আচ্ছা, বাঘ থেকে বাঘই হয়, নাকি না? এবার বোঝো যে এর ঘটনাটা কি ঘটলো। বলা হলো যে একই বৈশিষ্ট্য জীবকে বলা হয় প্রজাতি। আমি একটা জিজ্ঞেস করি পরে কোশ্চেন আসবে, আগে একটা অধ্যায় শেষ করে দেবো। অধ্যায় শেষ মানে একটা অংশ শেষ করি। তাহলে কি বললাম, একই বৈশিষ্ট্যপূর্ণ জীবদের কি বলা হয়? প্রজাতি বা স্পিসিস। ক্লিয়ার? এখন এদের বৈশিষ্ট্য কি? একই প্রজাতির জীব থেকে একই বৈশিষ্ট্য সম্পূর্ণ জীব তৈরি হয়, মানে মানুষ থেকে মানুষের মতোই মানুষ তৈরি হচ্ছে, তাই তো? তাও বাড়ির লোকের কি বলে, মানুষ হতে পারলি না। মানে আমরা যেটা ব্যাখ্যা করছি এটা আসল, ওটা কথার কথা। আচ্ছা, এরপরে দেখো, আমি একটু কাকের কথায় আসি। কাক দুই প্রকার, স্কুলে পড়া হয়ে গেছে, তাই তো? তাহলে কাকের প্রজাতি মোটামুটি 2 প্রকার। একটা বড় সাইজের দাঁড় কাক, পুরো পিওর কালো, কয়লা কালো হয়। আর একটা হচ্ছে কি ছোট ছোট কাক, একটু হলে বলে পাতি কাক। এটা কি কাক বলে? পাতি কাক। আচ্ছা, আরেকটা কাক আছে। এবার দুটোর পার্থক্য কি? একটা বড় সাইজের হয়, পুরো কালো কিছুতে হয়, ওটা হচ্ছে কি পুরো কালো। আচ্ছা, ঠিক আছে, ওটা দাঁড় কাক। আরেকটা কাক হয় কি যাদের গলায় একটু ছাই থাকে, ওটাকে সাধারণত পাতি কাকই বলে। হতে পারে। আচ্ছা, এবার বলতে শহর বলে কিছু দেখবে আমাদের এইখানেও দেখবে যে অনেক গাছের উপরে বড় সাইজের একটা কালো কালারের পাখি আছে, কাকা করছে, ওগুলো হচ্ছে দাঁড় কাক। ওরকম করার কিছু নেই। আচ্ছা, এরপরে এই করতে করতে ছেলেগুলোর মাথায় চলে এলো যে ঠিক আছে, কাক তো হয়ে গেল, তাহলে মানুষের মধ্যে বিভিন্ন প্রজাতি আছে কি নেই? মানুষের মধ্যে দুটো প্রজাতি আছে। হ্যাঁ, মানুষ তো এক ধরনের চিম্পাঞ্জি আর কি। তাহলে ব্যাপারটা যে মানুষের যে বিজ্ঞানসম্মত নাম আছে, এটা মনে রাখা হচ্ছে যে হোমো সেপিয়েন্স।
বিজ্ঞানসম্মত নাম করেছি আসবে। এবার প্রশ্ন হচ্ছে যে বিজ্ঞানসম্মত নামের প্রয়োজনীয়তা কেন পড়বে? আমি বলবো হ্যাঁ তুমি চেষ্টা করো না বলো। কারণ পৃথিবীতে এত রকম প্রজাতি আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে সেই প্রজাতির প্রাণীকে ডাকা হয়, কিন্তু বিজ্ঞানীরা বিভিন্ন জায়গা থেকে যদি এরকম বিভিন্ন নামে চিনতে যায় তাহলে একটা প্রাণীরই অনেকগুলি নাম হয়ে যাবে, ফলে তাদের নানান রকম অসুবিধা হতে পারে এই প্রাণীদেরকে চিনতে। তাই তারা সবাই মিলে যে একটি বিজ্ঞানসম্মত নাম তাদের ঠিক করে, যাতে ওই নামেই সমস্ত বিজ্ঞানীরা তাকে চিহ্নিত করতে পারে। আরে ঠিকই বলেছো, আমি একটু স্লো মোশনে বলে এ তো পুরো সেই অষ্টলমিতে পশ্চিমবঙ্গে আরে শোন, আমি বলছি শোন, ব্যাপারটা হচ্ছে যে বাঘ, বাঘকে বাংলা ভাষায় বাঘই বলে, ইংরেজিতে টাইগার বলে। আচ্ছা আবার এই কথা না, ইংরেজিতে টাইগার বলে। আচ্ছা আবার হচ্ছে দক্ষিণ ভারতে কোথাও কোথাও বাঘকে হুলি বলা হয়, হুলি। আবার কোথাও পুলি বলা হয়, তাই তো? হ্যাঁ এবার শোনো, তুমি দক্ষিণ ভারতে গেলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছ, বলে পুলি 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 বলে পালালো, তুমি মা পুলি কোথায় পিঠে পুলি, এদিকে বাঘ দেখে তোমাকে খেয়ে নিল। তখন ব্যাপারটা হচ্ছে যে হচ্ছে যদি ওই লোক একটা নির্দিষ্ট নামে ডাকতো তাহলে আমরা কি বুঝতে পারতাম যে হ্যাঁ বাঘই আসছে। এবার আমরা তো শুধু ভারতবর্ষের মধ্যে দুটো রাজ্য নিয়ে কথা বললাম, ভারতের কত রাজ্য, আবার একটা রাজ্যের মধ্যে আবার কত ভাষা, সব ভাষায় বাক্যে বিভিন্নভাবে রাখে, তাই না? আবার মনে করো চায়না যদি চাংচুং চু কি বলবে বুঝতে পারছো, কিন্তু বাঘ তো বাঘই, বাঘ তো চেঞ্জ হচ্ছে না। এই জন্য বিষয়টা হচ্ছে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা ভাবলো যে আমরা কোনো একটা নির্দিষ্ট প্রাণীকে চিহ্নিত করার জন্য একটা নির্দিষ্ট নাম তৈরির পদ্ধতি তৈরি করবো। সেই পদ্ধতিকে কি বলা হলো? বিজ্ঞানসম্মত নাম হলো। আচ্ছা এবার হচ্ছে এইভাবে 3 কোটি প্রজাতির জীবেরই বৈজ্ঞানিক নাম তৈরি করা সম্ভব হবে। আচ্ছা বিজ্ঞানীরা এখনো পর্যন্ত মাত্র 19 লক্ষের মতো জীবের নাম, বৈজ্ঞানিক নাম দিতে পেরেছে, মানে খুঁজে পেয়েছে না। কিসে কি বলেছেন আছে না জানলে ইন্টারনেটে সার্চ করে দেখতে হবে। কত কোটি প্রাণী আছে তা 3 কোটি, তাই তাই কি সত্যি মাত্র মাত্র বলছো? এবারে পৃথিবীর আমাদের শরীরের মধ্যে কয়েকশো প্রাণী আছে, 3 কোটি কারোর মাথায় উকুন আছে, না আমার মানে একদম পুরো বলছি কারোর দাঁতে পোকা আছে, ওই দেখবা যে গা ঘেমে গেলে গন্ধ হয়ে যায়, তাহলে ব্যাকটেরিয়া আছে, তাই না? তাই আমাদের শরীরে মানে আমাদের শরীরের মধ্যে আলাদা এক জীব বৈচিত্র্য আছে। 3 কোটি প্রজাতি আচ্ছা আচ্ছা এবার একটা কথা বলো তো, এই শোনো, তাহলে প্রত্যেক প্রজাতির যে বৈশিষ্ট্য সমূহ, সে বৈশিষ্ট্য সমূহ প্রত্যেক প্রজাতির একটা নির্দিষ্ট জীবের জন্য আলাদা আলাদা করে লেখা কোনো বই আছে, সে বইগুলোকে সাজিয়ে রাখার জন্য বড় একটা ঘর আছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে সেই ঘরের মধ্যে আমি মনে করো 19 লক্ষ বই আছে, হ্যাঁ 19 লক্ষ বইয়ের মধ্যে আমার একটা নির্দিষ্ট বই দরকার, আমি সেটাকে খুঁজবো কি করে? হ্যাঁ ধরো আমি অনেক 19 লক্ষ জীবের একটা নাম দেখবি তুই? দেখবো না, তাহলে আমাকে প্রথমত খুঁজতে হচ্ছে ওই জীবের নাম কি। ধরো টাইগার, টাইগারের সব তাহলে মিলিয়ে আমি- একটা তাকে রাখা আছে নিশ্চয়ই এক না জায়গায়। ব্যাপারটা হচ্ছে ওটা ABCD করে রাখা থাকে, ওষুধের দোকানে দেখো যে খাপে ABCD লেখা থাকে না, মানে এ দিয়ে যত রকম প্রাণী আছে সব ওই থাকে। মানে এ দিয়ে যত রকম ওষুধ আছে ওই বাক্সের মধ্যে থাকে। তাহলে হচ্ছে কি ওই লাইব্রেরিতেও তাই করা হয়, এ দিয়ে যত রকমের বই আছে এক জায়গায় রাখা হয়, মানে এ দিয়ে যেই পশুর নাম শুনবে একদম সেভাবে রাখা হলো। তাহলে এইভাবে তুমি খুঁজে নিলে যে হ্যাঁ যদিও আজকের দিনে কি বলতো কম্পিউটার আছে, কম্পিউটারে আমরা ইজিলি পেয়ে যাই। আরে দাদা আমি একটা কথা জিজ্ঞেস করবো? দাদা কম্পিউটারে হ্যাঁ তুমি বলো, তেমন কিছু বলবে না, পরে শুনছি। আমি বলছি তাহলে যখন কম্পিউটারে ওটা দেখা হচ্ছে যে আছে কি করে দেখছে ওটা? কম্পিউটার ডাটা পাঠাতে হয়, তথ্য এক্সেল শিখছো না? মানে যখন আনে তখন ওরকম ডাটা পাঠায়, মানে যখন হ্যাঁ, বইটাকে হ্যাঁ, এনে হ্যাঁ। ডাটা ডাটা বলে আমি বলছি বেশি কিছু না। ফেসবুক দেখেছো কোনোদিন? ফেসবুক দেখেছো? হোয়াটসঅ্যাপ তো দেখেছো? দেখেছো? হোয়াটসঅ্যাপে মনে করো তুমি আমাকে মেসেজ, তোমার ফোনে মনে করো 5-6 জনের কন্ট্যাক্ট আছে, তুমি আমাকে মেসেজ পাঠাবো জীবনে প্রথমবার, তো তুমি নাম্বার সেভ করে রেখেছিলে, তো হোয়াটসঅ্যাপে কি করবো? ফার্স্টে কি টুল বানায় সার্চ করবো, সার্চ বারে
আমার হয় ফোন নাম্বার অথবা নাম দিয়ে সার্চ করবা। নামে এবারে আমার নাম এস লিখে দেবে, এস দিয়ে সব চলে আসবে। ও লিখলে এস ও দিয়ে সব চলে আসবে, আসবে না? তো ওখান থেকে তুমি ক্লিক করে চুজ করলে ওটাও সিস্টেম। মানে তুমি নিজের তথ্য ভালো করে শুনবা, নিজের কোনো কম্পিউটার তাহলে ফোনের মধ্যে তুমি আগে নাম্বারটাকে সেভ করেছো, বুঝতে পেরেছো? ওদের ওয়েবসাইটে সেভ বুঝেছি, ওরা যখন এনে লাইব্রেরির মধ্যে বইগুলোকে ওরা রাখে, তোমারও তখন তো এই অনেকগুলো একটা নাম, করে হ্যাঁ? করে এখানে অনেকে ওই তারপর ওখানে অফিসিয়াল নামে তোমরা ডাকো। আছে কি না আচ্ছা এবার আসি লাইব্রেরিটা ছাত্র সম্মত নাম দেবো। ছাত্র সংহত নাম। হ্যাঁ, বলেছো? আমাদের ছাত্র বিজ্ঞান না না, ছাত্র সংহত নাম একদম না। আমাদের স্যারদের যা নাম দিতাম, ছাত্র সম্মত নাম হচ্ছে স্যারের নাম হচ্ছে তার মতো। একটা লোক বিজয়ী টাক ছিল, আমরা ওই লোককে বলতো অবাক পৃথিবী। একদম ছাত্র সম্মত নাম জানতে হবে। আচ্ছা এবার শুনে এই হচ্ছে ব্যাপারটা হচ্ছে, তাহলে আমাদের জিপেতে শোনো শোনো, এটা আজ থেকে 500-600 বছর আগে থেকে শুরু হয়েছে। মানে 500 বছর আগে যে বড় বড় দার্শনিক ছিল, যেমন একটা অ্যারিস্টটল দার্শনিক নাম। তিনি তো অনেক কিছু নিয়ে ভাবনা চিন্তা করতেন। তিনি অনেক কিছু নিয়ে ভাব দিকে দেখলেন যে পৃথিবীতে প্রাণীদের মধ্যেই অনেক ভাগ আছে। কিছু প্রাণীর যদি হাড় মটকে দিস তাহলে ঘাড় মটকে যায়, কিছু মানে খুঁজতে পেলেও কিছু হয় না। কি হচ্ছে, তুই যতই চটকাও কিছু হবে, কি হবে, ওর হাড় নেই। কিন্তু তুমি সাপ নিয়ে ভাঙো, মোটা করে ভেঙে যাবে, মেরুদণ্ড ভেঙে যাবে। হ্যাঁ, তার মানেটা কি হলো যে কোনো কোনো প্রাণী মেরুদণ্ডী, কোনো কোনো প্রাণী অমেরুদণ্ডী। আরো আছে। হ্যাঁ, তুমি বুঝাতে পারবে না মেন কাটাকাটি চলছে। এবার ও তো ওটাই করতে হবে। আমি কিছু সাপ যদি একদম মানে হাতে নিয়ে যদি কেউ করতে পারে, সাপের মারামারি করতে গিয়ে বেশি কামড়ে দিলে ভেঙে যায়। না গো দাদা, ওই আমি আর্মিতে দেখেছি প্যারাগনটা সাপটা একটা ইয়ে দিয়ে কাটলো, দিয়ে ওই সাপটার রক্তটা খেয়ে দিয়েছে। রক্ত খায়, ঠিক আছে। শোনো, এবার এইসব নিয়ে ভাবতে ভাবতে বর্তমান যুগের কয়েকশো বছর আগের বিজ্ঞানের কতগুলো ভাবতো যে পৃথিবীতে যত রকমের জীব আছে, পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রাজ্য করে রেখেছে। আমরা সবার সঙ্গে কন্ট্যাক্ট করে নিয়ে তারা বললো যে আচ্ছা জীবকে তাহলে আমরা কতগুলো রাজ্যে ভাগ করতে পারি। তারা বলে যে সবার প্রথমে সব থেকে উন্নত জীব থাকবে আর সবার লাস্টে সব থেকে অনুন্নত জীব থাকবে। বলে যে পৃথিবীতে সব থেকে উন্নত জীবকে প্রাণী কি সর্বপ্রথমে তারা প্রথমে 1 নাম্বার যে জীব রাজ্য রাখলো, তার মধ্যে কাকে রাখলো? প্রাণী। এখন প্রাণীর ইংরেজি নাম কি? প্রাণী রাজ্য। তাহলে প্রাণীর ইংরেজি নাম কি? প্রাণীদের ইংরেজি নাম অ্যানিমেল, তাই তো? তাই এদের নাম হলো কি? অ্যানিমালিয়া। আচ্ছা আমরা বাংলায় লিখি অ্যানিমেলিয়া হয়, অ্যানিমালিয়া বলতে পারলাম, হয়ে গেল 2 নাম্বার। প্রাণীদের পরে সব থেকে উন্নত জীব যারা, তারা হচ্ছে কি? গাছ। তাহলে এদের কি হচ্ছে? গাছ। এ হচ্ছে উদ্ভিদ রাজ্য। যারা শুধু মানুষের মাংস খায় তাদেরকে বলে নিজেদের মধ্যে কিন্তু কথা বলো না, না প্লান্ট। এবারে কি প্লান্টি বলা হয়? আচ্ছা এই হচ্ছে এরপর শোন 3 নাম্বার। 3 নম্বরে গাছের মতো একটা ছিল ছত্রাক, ছিল ছত্রাক রাজ্য। ছত্রাকের ইংরেজি ফাঙ্গাস, তাই তো? এর বলে কি? ফাঞ্জি। এই কথা নেই, ফাঙ্গি বা ফাঞ্জি, বাংলায় আমরা ফাঞ্জি বলি। 4 নাম্বার। এরপরে কি হবে বলো? ফাঞ্জির পরে চলে আসবে হচ্ছে এককোষী জীব। তার মধ্যে হচ্ছে পরজীবীর একটু উন্নত, তাই বলা হলো কি? প্রোটোজোয়া। এই কথা না, বলা হলো প্রোটোজোয়া, মানে পরজীবী প্রাণীদের কথা বলা, যেমন নতুন একটা। 5 মধ্যে চলে আসবে হচ্ছে প্রমিষ্টা। কি হবে? ও আচ্ছা এটা ভুলে গেল। বলছে যে যারা এককোষী জীব তাদেরকে 3টে ভাগে ভাগ করলো। এই শোনো এই ভালো। এবার হচ্ছে উন্নত জীবদের মধ্যে 3টেই পড়ছে, প্রাণী পড়ছে, উদ্ভিদ পড়ছে, ছত্রাক পড়ছে। এরপরে সব অনুন্নত। অনুন্নত মানে তারা মোটামুটি এককোষী জীব। তাই এককোষী জীবদের 3টে ভাগে ভাগ করলো। প্রথমে কি বললো? ব্যাকটেরিয়া। তুমি কি বললো? ব্যাকটেরিয়া। তারপরে বলো যে না ব্যাকটেরিয়া, আমি বলে নি পুরোটা। তারপরে হচ্ছে কি? প্রোটোজোয়া। তারপরে কি? প্রোটোজোয়া। আর সবার
যেটা ছিল সেটা হচ্ছে ক্রোমিস্টা। হ্যাঁ, ক্রোমিস্টা এক ধরনের জীব। চলো চলো, নাম শুনো। এবার শোনো, তোমাদের মাথার মধ্যে একটা কোশ্চেন আসা উচিত এই মধ্যে, আমি এর মধ্যে কোথাও ভাইরাস লিখেছি? তাহলে ভাইরাস কি জীব না? ব্যাকটেরিয়ার মধ্যে পড়ে ওরা। না ভাইরাস এর বৈশিষ্ট্য হচ্ছে, মনে করো আজ আমাদের এই সান ও আছে, হ্যাঁ আপনি জানেন ভাইরাস বাচ্চার থাকতে জ্বলিয়ে রাখতো আর ভিতরে দিয়ে আছে মানে কি ভিতরে থাকে আমি বলছি ওই যে সান আছে, সানের মধ্যে অনেক ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আছে, করোনা ভাইরাস আছে। তাহলে এই ভাইরাসগুলো যখন সানে পড়ে আছে সামনে কখন এটা বংশ বিস্তার করে তখন এটা নির্জীব থাকে, জড়বস্তুর মতো আচরণ, কোনো কথা নেই। হাইয়ালা উঁচু করো। যখন এটা আমাদের শরীরের মধ্যে চলে আসে তখন ও যেটা তখন আমার শরীর থেকে যখন শরীরের মধ্যে প্রবেশ করে যদি বেঁচে যায় তাহলে কি করবে? খাবার দাবার খেয়ে বংশ বিস্তার করবে। ও তাহলে বংশ বিস্তার করা একটা জীবের বৈশিষ্ট্য হলো। তাহলে একে নিয়ে কনফিউশন যে ভাই একে জীব বলবো না জড় বলবো, তাই এটা জীব রাজ্যের মধ্যে থাকে না। আমরা এই রাজ্য কাকে বলছি? জীব রাজ্য। তাহলে ভাইরাসকে কি আমি পুরোপুরি জীব বলতে পারবো? পুরোপুরি জড় বলতে পারবো? পারবো না। এই জন্য ভাইরাসকে জীব আর জড়ের মাঝখানে রাখা হয়েছে এবং এই জীব রাজ্যের মধ্যে রাখা হয়। এবার প্রবলেম হচ্ছে কি, এখানে তো 6টা রাজ্য আছে না, তাহলে বিজ্ঞানীরা অনেক দিন ধরে ভাবলো যে ঠিকই আছে, প্রথম 3 দিনের কোনো প্রবলেম নেই, লাস্টের 3 দিনের প্রবলেম হচ্ছে যে ব্যাকটেরিয়ার সংখ্যা আমরা প্রচুর পাচ্ছি। আমরা ব্যাকটেরিয়ার সংখ্যা প্রচুর পাচ্ছি, তাহলে ব্যাকটেরিয়ার সংখ্যাকে যেই প্রচুর পেলাম তাহলে ব্যাকটেরিয়াকে একটা আলাদা রাজ্য করে দিলাম, তার নাম দেওয়া হলো কি মনেরা। বলা হলো মনেরা। ব্যাকটেরিয়া যেহেতু প্রচুর পরিমাণে পাওয়া গেল তাই ব্যাকটেরিয়া আলাদা রাজ্য করে দিল, যার নাম ছিল মনেরা। আর এই প্রোটোজোয়া আর ক্রোমিস্টা মিলে তারা তৈরি করলো প্রোটিস্টা। ভালো করে বুঝবা, প্রোটোজোয়ার প্রো আর ক্রোমিস্টার মিস্টা, ঠিক আছে, মিলে তৈরি হলো কি, দুটো মিলে কি তৈরি করলো? প্রোটিস্টা। কি বলা হলো? প্রোটিস্টা। আচ্ছা, প্রোটোজোয়ার প্রোটো আর মমতা উপরে দিয়ে ক্লিয়ার হলো। তাহলে সবার প্রথমে অ্যারিস্টটল অনেক কিছু বলে গেছিল, তারপরে বিজ্ঞানীরা আলোচনা করলো কটা বিষয়? 6টা বিষয়, 6টা রাজ্যে ভাগ করলো। তার মধ্যে ভাইরাস কিন্তু ছিল না কোনোদিন, এখনো নেই। বর্তমানে ভালো করে শুনবো, বর্তমানে কত রাজ্যে ভাগ করা হলো? 5টা। বর্তমানে রাজ্য কটা? 5টা। 5 রাজ্য শ্রেণী বিভাগ। হ্যাঁ, এই দুটো মিলে প্রতিষ্ঠা। কোন রাজ্য প্রতিষ্ঠা নেই। তাহলে 5টা রাজ্যের মধ্যে কি কি পড়ছে? সবার উপরে অ্যানিমেলিয়া, তারপরে উদ্ভিদ রাজ্য প্ল্যান্টিড, ছত্রাক রাজ্য ফাঞ্জাই, ব্যাকটেরিয়া রাজ্য মোনেরা, ফাঞ্জাই। আচ্ছা, এটা হচ্ছে ব্যাকটেরিয়া রাজ্য মোনেরা। আর এই লাস্টে দুটো মিলে প্রোটোজোয়া ক্রোমিস্টা মিলে তৈরি হলো কি? প্রোটিস্টা। প্রোটিস্টা ব্যাকটেরিয়ায় কি দুটো? ব্যাকটেরিয়ার একটা, মোনেরা মানে ব্যাকটেরিয়ার এটা সাধারণ নাম, এটা সাধারণ নাম, এটা রাজ্যের নাম। সেটাই জিজ্ঞেস করছি, কি দুটো আলাদা নাকি একই জিনিসের দুটো। তাহলে আশা করি বলতে বললাম। তাহলে আজকে এর থেকে বেশি আর বলবো না, কারণ পরের দিন এর ভিতরে ঢুকতে হবে। তো কেউ কি টেক্সট বই দেখাবা? হ্যাঁ দেখো তারপর দেখাবো কতটুকু পড়া? পেজ নাম্বারটা বলতে পারবে না। পেজ নাম্বার আছে। আচ্ছা, একটা তোমাদের মানে কোশ্চেন জাগলো যে প্রোটিস্টার ক্রোমিস্টাকে এক করে দিল কেন? ব্যাপারটা হচ্ছে যে প্রোটিস্টা প্রোটোজোয়ার সঙ্গে অনেক ছিল, প্রোটোজোয়াকে একটা আলাদা রাজ্যই করে দিত, কিন্তু ক্রোমিস্টা বেচারার বেশি প্রাণী জীব পাওয়া যায়, অল্প স্বল্প পাওয়া যায়, ওগুলো একসঙ্গে টেক্সটে বোঝা শিক্ষক সব আছে 143 পাতা পর্যন্ত, 141 থেকে 143। এইবার শিক্ষক বই নিতে হবে আমাকে, কার্ডটা নম্বরটা দেখে নিতে হবে। আমারটাই নো বসে নাই, বুঝলাম কিন্তু আমার অ্যাটেন্ডেন্স শিখতে হবে। ও আচ্ছা, তোমাদের হচ্ছে কোশ্চেন যেগুলো আমাকে দিয়েছিলে, আচ্ছা কাটা নিয়েছিলাম গো। হ্যাঁ, তাহলে গার্লস স্কুলের শাইনির কোনটা দিচ্ছ? নামটা লিখে নিচ্ছি। শাইনের একটা আছে, ওটা শাইনিকে দিয়ে দিও, ঠিক আছে? লাস্টে পেজটা শাইনি। আচ্ছা, তোমার কোনটা? এই দুটো দিয়েছিলে না তুমি? নাম লিখেছি তো তাহলে লেখা আছে না?
আবার ফার্স্ট সামেটিভ সেকেন্ড সামেটিভ একসাথে আছে। তোমারই না নিয়ে নাও। আচ্ছা এটা হচ্ছে সুদীপ্তকে দাও, সুদীপ্ত অনেক কিছু দিয়েছিল। দাও 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 দাও। শিক্ষকের কত পেজ? হ্যাঁ কত পেজ? হ্যাঁ শিক্ষক দাদা 247। বাবা অনেক কিছু। বিরাট জোর। এই কত? 23 তারিখ সুজয়, রুদ্র, ছায়াশ্রী, এই 143 পর্যন্ত? সুচিতা, রিতম, আয়ুষী, কৃষ্ণ, সম্পূর্ণা, ঈশান, রাতু, চিতাসিনী, সায়নী। এই শুধু একটা টপিক দিবা তো? একটা টপিক দিবা তো? এই এ কবে যায়? ও ওই আচ্ছা আজকে বই দেওয়া হচ্ছে রিতম ঘোষ। চড়াই মুশ। বারবার এরকম করে বলা হয়। বিজ্ঞান সম্মত নাম। দাদা বিজ্ঞান সম্মত নাম। এটা ছাত্র সম্মত নাম। নাও শিক্ষক বইয়ে ক্লাস করো, অধ্যায় 10 247 পাতা নতুন বই। আর যাদের পুরনো বই ক্লাস করো। অধ্যায় 10 হ্যাঁ হয়েছে পেয়েছে। নাও সব এক পাতা উল্টা আমি কোশ্চেন নাম্বার বলছি। কোশ্চেন নাম্বার 3 ভাইরাসের সজীব ও জড় বৈশিষ্ট্য পেয়েছো? আচ্ছা এইবার তোমাদের কিন্তু 6 রাজ্য শ্রেণীবিভাগও আসতে পারে পরীক্ষায়। 4 আর 5 দেখাও। 6 রাজ্য শ্রেণীবিভাগ আর 5 রাজ্য শ্রেণীবিভাগ বুঝতে পেরেছো? 6 রাজ্য আর 5 রাজ্যের পার্থক্য বুঝতে পারবো তো? এখানে আবার পর পর দেওয়া নেই। আচ্ছা আচ্ছা তোমাদের ওলট করে নাই বলছি। তোমাদের 4 নাম্বার কোশ্চেনটা দেখো। 6 রাজ্য শ্রেণীবিভাগ তোমরা নিচের থেকে উপরে পড়বে। অ্যারো দিয়ে রাখো নিচ থেকে উপরে। অ্যারো দিয়ে রাখো নিচ থেকে উপরে। তাহলে দেখো বুঝতে পারবে। দেখো নিচে অ্যানিমালিয়া, প্লান্টি, ফাঞ্জাই, ভূমিষ্ঠা, প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়াটা আগে দেবো। ঠিক আছে? প্রত্যেক নিচে দেখেছি ওরা নিচ থেকে উপর থেকে নিচে যায়। আমাদের পরে উপরের সঙ্গে বেশি। আচ্ছা একইভাবে দেখো 5 এর কোশ্চেনটা। 5 এরটা তুমি নিচ থেকে উপরে পড়বো। তারপর ওপর থেকে নিচে ক্লাস 5 6 আমরা 19 থেকে উপরে পড়ব। আচ্ছা স্যার পরীক্ষার সময় যদি হ্যাঁ দাদা বলো। দেখো আমি বোর্ডে কি করেছি এই দেখো আমি বোর্ডে কি করেছি উপর থেকে নিচে উপরে দেখো অ্যানিমালিয়া তারপরে প্লান্টি ফাঞ্জি মনেটা করেছি না। তোমাদের বইতে দেখো নিচ থেকে উপরে ওটা নিচ থেকে উপরে বলা দেখো একদম নিচে অ্যানিমালিয়া তারপরে প্লান্টি বই দেখো। আমি ওই জন্য বললাম যে অ্যারো দিয়ে না যে নিচ থেকে উপরে পড়তে হবে ওই জন্য অ্যারো দিয়ে না। এই দেখো আমার ঠিক আছে সব হয়ে গেছে। তা তোমাদের হচ্ছে এইটুকুনি পড়া আজকে এইটুকুনি পরের দিন বেশি পড়া। 6টা নতুন বইয়ের 5। তুমি এইখানে তিনটে পড়া মাত্র। হ্যাঁ এগুলোই কালকে পরীক্ষাতে লিখতে গিয়ে দাঁত বেরিয়ে চলে যাবে। না তিনটে পরীক্ষায় তিনটেই তো আসবে। খুব ইম্পর্টেন্ট। দিলে যে এই তো মাথা খারাপ এই তো 3 4 5 তা 4টে কোশ্চেন কি করব? আরে 6 এই 5 পর্যন্ত পড়া ওটা বললাম নতুন বই যে হ্যালো আর ক্যাচ ও বাবা লে পিছাই গেছে মিস নিচে পড়েছে ক্যাচ মিস এটা ধরে বাড়ি ক্যাচ মিস মানে ক্যাচ মিস Yes.